উচ্চারক আবৃত্তিপুঞ্জের নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্তঃপুর নিকটতর। আজ আমাদের এই আয়োজনের পঞ্চম পর্ব। আমাদের এবারের আয়োজনে প্রতিবারের মতোই উচ্চারক আবৃত্তিপুঞ্জের ৩ জন আবৃত্তি শিল্পী সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমাদের এবারের আয়োজনে যুক্ত হচ্ছেন উচ্চারক আবৃত্তিপুঞ্জের আবৃত্তি শিল্পী ফারহিন মাহমুদ খান। এছাড়াও যুক্ত হবেন সাইদ ফারহানা রুম্পা। এছাড়াও যুক্ত হবেন দেবপ্রিয় ভট্টাচার্য। সেই সাথে প্রতিবারের মতো আমাদের এবারের আয়োজনে একজন অতিথি আবৃত্তি শিল্পী আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের বন্ধু সংগঠন দৃষ্টি চট্টগ্রামের আবৃত্তি শিল্পী সাদিয়া আফরিন। সেই সাথে বরাবরের মতোই আমাদের একজন আলোচক হিসেবে যুক্ত থাকেন উচ্চারক পরিবারের অভিভাবক হিসেবে যারা সকল সময় আমাদের সাথে যুক্ত হন এমন একজন ব্যক্তি। উচ্চারকের সেই সৃষ্টি লগ্ন থেকে আমাদের সাথে প্রতিনিয়তই ছায়া হিসেবে ছায়া হয়ে আমাদের সাথে রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সুবীর মহাজন। আমি সকলকে আমাদের আজকের এই আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি এবং যুক্ত করে নিচ্ছি আমাদের এই আয়োজনে। সকলেই আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আজকের আয়োজনটা শুরু করছি। আমরা ক্রমান্বয়ে এক একজনের কাছে আসবো, কথা শুনবো, আবৃত্তি শুনবো। সকলকেই আমাদের সাথে যুক্ত থেকে আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই দিনে সকলে আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুরুতে আমরা আবৃত্তি দিয়ে শুরু করব আমাদের উচ্চারক আবৃত্তিপুঞ্জের আবৃত্তি শিল্পী ফারহিন মাহমুদ খানের আবৃত্তি দিয়ে। ফারহিন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, সুস্থ আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি, বেশ ভালোই আছি। তো করোনাকালীন সময়ে আমরা হয়তোবা বিভিন্ন পারিপার্শ্বিকতার প্রতিবন্ধকতার কারণে একে অপর থেকে দূরে আছি। তার সেই দূরত্ব কমানোর একটি প্রয়াস আমাদের এই আয়োজন অন্তঃপুর নিকটতর। আমরা যতই দূরে থাকি না কেন, আমরা একে অপরের কাছে পাশাপাশি বসার একটি প্রয়াস। এই প্রয়াসে পঞ্চম পর্বে আপনাকে যুক্ত করতে পেরেছি। কেমন লাগছে? ভীষণ রকম ভালো লাগা কাজ করছে। যেমনটা বলছিলেন যে আসলেই কিন্তু আম বর্তমান সময়টা আসলে এমন যে আমরা ভীষণ উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু পার করছি সময়গুলো। এবং এই অস্থির সময়টায় আমার মনে হয় যে এমন আয়োজন যেখানে কবিতাই আমাদের পরম আশ্রয় এবং কবিতাই মনে হয় দিতে পারে একটা মানসিক প্রশান্তি। তাই ভীষণ ভালো লাগা কাজ করছে যুক্ত তো হতে পেরে এই আজকের তিনটা মাস কিভাবে কাটলো? কিভাবে কাটছে সময়টা? আচ্ছা, আসলে আমরা তো বলতে গেলে খুব একটা প্রয়োজন ছাড়া যেহেতু ঘর থেকে বেরোচ্ছি না, অধিকাংশ সময়টা ঘরেই কাটছে। আহ পরিবারের সাথে কিন্তু দারুণ একটা সময় কাটছে, যেটা হয়তোবা সচরাচর ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। এবং আমি যেহেতু পড়াশোনা করছি এখনো, আমার ক্লাসগুলো অনলাইনেই চলছে। সেই ক্লাসগুলো করা হয় এবং সেই সাথে কবিতা চর্চা তো আছেই। সব মিলিয়ে ভালো থাকবার চেষ্টা। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা কথা আরো বলবো। তাহলে আগে কবিতায় ফিরে আসি। হ্যাঁ, তাহলে কি শুনছি আজকে আপনার কাছ থেকে? আম, প্রথমেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাতে চাই যারাই আজকের আয়োজনে সরাসরি আমাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছেন। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলেরই পরম আশ্রয়ের জায়গা। তাই তারই একটি ছোট্ট কবিতা দিয়ে আমার আজকের নিবেদন শুরু করতে চাই। পড়ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোতি। ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়,
তোমারই হোক জয়। তীর বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর, নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটসু কঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য, এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমার তুর্য বাজে। অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। তোমারই হোক জয়, তোমারই হোক জয়। ধন্যবাদ। যেমনটা আসলে আমরা সবাই জানি যে বর্তমান সময়টা ভীষণ অস্থির একটা সময়, এবং এই সময়টায় আমার এবারের নিবেদনের যে কবিতাটি রয়েছে, আমার মনে হয় যে এই কবিতাটি হয়তোবা এই বর্তমান সমসাময়িক দৃশ্যপটকেই বোধহয় কোথাও না কোথাও উপস্থাপন করে। আমাদের সকলেরই ভীষণ প্রিয় একজন মানুষ, অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার একাধারে আবৃত্তি শিল্পী, সংগঠক এবং উচ্চারক আবৃত্তিকুঞ্জের সম্মানিত সভাপতি ফারুক তাহির স্যারের একটি অসাধারণ লেখা আততায়ীর ফনার নিচে চেষ্টা করছি। এ কেমন ভ্রান্ত সময়, খড়ঙ্গ হাতে ছুটে নাকের ডগায় উঠছে যত গুপ্ত ঘাত, অজ্ঞাতেই নিচ্ছে লুফে নিঃশ্বাস প্রশ্বাস। ইচ্ছেগুলো আঁকড়ে আছে চার দেয়ালের ঘোর, স্বপ্নগুলো মেলে না পাখা, অঙ্কুরেই বিনাশ, দুশ্চিন্তায় দুর্বিনীত দুঃস্বপ্নের রাজ। নৃশংসতা করছে তারা, পুড়ছে চারিপাশ। এ কেমন কাল সময়, ডানা ঝাপটি উড়ে ঘরে ঘরে দিচ্ছে হানা মৃত্যুবাহী দূত। স্বজনবিহীন হচ্ছে দেখো দাফন সৎকার, দূরে দূরে যাচ্ছে সরে সমাজ বন্ধন। ধীর বিন্দুতে দাঁড়িয়ে আছে সভ্যতা কোলাহল, রাতের চেয়ে দিনগুলো সব নিকষ কালো। রাতগুলো সব পালিয়ে বেড়ায় কৃষ্ণ বিবরে। এ কেমন ক্লান্ত সময়, পা টলিয়ে চলে ঘরে ঘরে মৌন মিছিল নিরন্ন মানুষের। মৃত্যু ভয়ে মুষড়ে আছে আশরাফ আতরাফ, আততায়ীর ফনার নিচে মরণাপন্ন মানুষ। হৃদকম্পন বাড়িয়ে দৌড়ায় অ্যাম্বুলেন্স সাইরেন, প্রাণবিন্দু ঝুলে আছে বায়ুর সিলিন্ডারে। প্রাণবিন্দু ঝুলে আছে বায়ুর সিলিন্ডারে। অযুত লক্ষ্য হারিয়ে গেল কালের বিয়বরে। অযুত লক্ষ্য হারিয়ে গেল কালের গহ্বরে। ধন্যবাদ। ধন্যবাদ ফারহিন। বর্তমান সময়ের উপজীব্য বেশ কিছু বিষয় উঠে এসেছে এই কবিতায়। তো সাথে থাকুন, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো।
তো এই পর্যায়ে আমরা আমাদের আরেকজন আবৃত্তি সহযোদ্ধা উচ্চারক আবৃত্তি কুঞ্জের আবৃত্তি শিল্পী সাইদ ফারহানা রূপার কাছে যাচ্ছি। হ্যাঁ, রূপা কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার কর্মজীবন সময় কিভাবে কাটছে এই করোনাকালীন সময়ে? কর্মজীবন বলতে কর্মব্যস্ততায় কাটছে। নিয়মিত অফিস করতে হচ্ছে। এই আরকি। আর আগে যে ব্যস্ততাটা ছিল, এখন ওই ব্যস্ততাটা স্বাভাবিক ব্যস্ততা না। যেমন প্রত্যেক শুক্রবার আসলে উচ্চারকে যাওয়ার জন্য বা শিল্পকলায় যাওয়ার যে তাড়াটা থাকতো, ওটা এখন নাই। আর অফিস তো করতে হচ্ছে। সবাইকে অনেক মিস করছি আসলে। অনেক প্রত্যেকদিন আশায় থাকি কখন এই পরিস্থিতিটা স্বাভাবিক হবে, কখন আমার সবাইকে একসাথে দেখতে পাবো। আচ্ছা, তো ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে কি শুনছি আপনার থেকে? আমার প্রথম নিবেদন হচ্ছে আজকে প্রদীপ বালার আমার শহর যে বৃষ্টির অপেক্ষায় বসে। আর পরবর্তী নিবেদন হচ্ছে তসলিমা নাসরিনের শিখরে বিপুল ক্ষুধা। আচ্ছা, শুনি তাহলে আপনার পরিবেশনটা। যারা এই মুহূর্তে প্রোগ্রামটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। প্রথমে নিবেদন করছি প্রদীপ বালার আমার শহর যে বৃষ্টির অপেক্ষায় বসে। হঠাৎ করে ভাবতে বসি মুষলধারে বৃষ্টি হবে, শুকিয়ে যাওয়া আমার শহর আবার বসে ভিজবে কবে, শরীর বেয়ে অপমানের অঝোর ধারা নামবে কবে, শুকিয়ে যাওয়ার রক্ত দাগ রক্ত ফোটায় ভিজবে কবে, একই ছাদের তলায় এসে ধনী গরিব কাঁদবে কবে, সারা শহর জুড়ে তখন প্রচন্ড এক বৃষ্টি হবে। মুষড়ে পড়া বিপ্লবীরা আধার রাতেও স্বপ্ন পাবে, বৃষ্টি তোড়ে জেলের গাঢ় আবার আবার ভাঙবে কবে, অবহেলায় স্বপ্ন যত পিষে গেছে বুটের তলে, সেসব আবার প্রাণ ফিরে পাক ভীষণ রকম বৃষ্টি জলে। অবাধ্য সব প্রেমিক যত ভালোবাসায় ফুটবে কবে, দিন দুপুরে ভালোবাসার ভীষণ রকম বৃষ্টি হবে। শহর জুড়ে সকল বোমা একসাথে ফের ফাটবে কবে, সারা শহর ধ্বংস হয়ে নতুন করে সৃষ্টি হবে কবে, কবে আবার বৃষ্টি হবে, ভীষণ রকম বৃষ্টি হবে, ধ্বংস হওয়া সবকিছুতে নতুন প্রাণের সৃষ্টি হবে, ধ্বংস হওয়া সবকিছুতে নতুন প্রাণের সৃষ্টি হবে। ধন্যবাদ। এরপর আমি নিবেদন করছি তসলিমা নাসরিনের লেখা শিখরে বিপুল ক্ষুধা। আমিও মানুষ বটে, সামাজিক জাঁতা কলে পিষ্ট হওয়া নারী নামধারী শুধু, বিপদ চিরিয়ে আনুন আমিও মানুষ, পাজরের ছাই দিয়ে চেপে রাখি বুকের আগুন, মহুয়া মাতাল হয়ে ইচ্ছে করে রাত ভেঙে বাড়ি ফিরি, মধ্যরাতে কড়া নেড়ে পড়শির রাঙা চোখে বিস্ময় ছিটিয়ে বলি, রোদের পেকুম মেলে আমিও আকাশ হব, বৃক্ষ হব, মাটি পুড়ে আমার শেখর যাবে মাটির মজ্জায়, আমিও মানুষ বটে, আমারও একলা রাতে বড় একা লাগে, জ্যোৎস্নার জলে স্নান সেরে থোকা থোকা কষ্ট পেরে আনি, ভালোবাসা আমাকেও ভীষণ কাঁদায়, খরদাহে পোড়া জীবনের আঁচলায় জল হব আমি, বৃক্ষ হব, মাটি পুড়ে আমার শেখর যাবে মাটির মজ্জায়, শিখরে শিখরে বিপুল ক্ষুধা, আমার পৃথিবী এত জল কষে এত মাটি, আমি তবুও তৃষ্ণার্তই থেকে যায় অধিক জীবন, আমিও মানুষ বটে।
ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ফারহিন, আমাদের সাথেই থাকুন। আমরা আবার পুনরায় আপনার কাছে ফিরে আসবো কথা ও কবিতা নিয়ে। যেদিন সকল মুকুট গেল ঝরে, আমায় ডাকলি কেন এমন করে? যেতে হবে যে পথ দিয়ে, শুকনো পাতা আছে যে, হাতে আমার শূন্য ডালা, কি ফুল দিয়ে দেব করে? আমাদের ডালা শূন্য, হয়তোবা আমাদের কখনো কখনো মনে হয় আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপটে ধীরে ধীরে একক পরিবারের যে বিষয়টি ছিল আগে, তার সাথে আমরা কেমন জানি আশেপাশে জড়িয়ে পড়ছি, একঘরে হয়ে আছি দিন দিন। সেই ৩ থেকে ৪ মাস আমাদের এই সঙ্গবদ্ধ থেকে একক হয়ে যাওয়ার একটি অন্যরকম একটি প্রচেষ্টা বলা যায়। তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি বর্তমানে আবার নতুন ভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসার। আমরা আরো কবিতা ও কথা শুনবো। এই পর্যায়ে আমরা আলোচনা অংশগ্রহণ করার জন্য ফিরে আছি আমাদের আজকের আয়োজনের অতিথি আলোচক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সুবীর মহাজন। দাদা ভালো আছেন? হ্যাঁ আছি। এখন কি অবস্থা? হ্যাঁ আছি, বেশ ভালো। আপনাকে দেখে খুব ভালো লাগছে। আজকে যারা আমাদের এই আয়োজন দেখছেন তাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের সুবীর মহাজন সুবীরদা আমাদের সেই পথ চলার শুরু থেকে, যার হাত ধরে আমরা প্রতিনিয়তই এতটা সময় পার করেছি। সময়টা খুব সংক্ষিপ্ত, হয়তোবা যদি ক্যালেন্ডারে বা সংখ্যায় যদি দিক চিন্তা ভাবনা করি, হয়তো সময়টা খুব সংক্ষিপ্ত। 2003 সালে যাত্রা করা উচ্চারক আরতি কুঞ্জ আজকে 2020 এসে ঠিকেছে। হয়তোবা সময়টা 17 বছর 18 বছর পার হচ্ছে। সংখ্যার দিক দিয়ে খুব সীমিত, কিন্তু পথ চলাটা অনেক কখনো মসৃণ ছিল না, কখনো কঠিন ছিল। সকল সময় আমাদেরকে সাহস জুগিয়েছেন পাশে থেকে এমন একজন বন্ধু, এমন একজন অভিভাবক আমাদের এই সুবীর মহাজন। আজকে আমরা পেয়ে খুব ধন্য ধন্য মনে করছি, কৃতার্থ বোধ করছি যে আপনি আপনার সময়টা আমাদেরকে দিয়েছেন। না না, তো সময় তো দাদা স্থির কেমন হয়ে আছে। হ্যাঁ সেটাই। হ্যাঁ, আসলে আমরা এখন আপনার সময় কিভাবে কাটছে, বর্তমান এই সময়ে বলি পরিবেশে কিভাবে সময় কাটছে? সময় কিভাবে কাটছে মানে এটা যদি বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটি নাটক লেখা হয়েছিল ইউরোপে। সেই নাটকটিতে আমরা যখন পাঠ করি তখন দেখি দুটো চরিত্র বসে আছে, অনন্তকাল ধরে বসে আছে, কিন্তু তারা জানে না তারা কেন বসে আছে, কার জন্য বসে আছে, কিসের জন্য বসে আছে, কিংবা এই বসে থাকাটা কত দিনের। কিছুক্ষণ পর পর তারা কথা বলে, নাটকটা শুরু থেকে শেষ পর্যন্ত যে দীর্ঘ সময়টা যায় আমরা দেখি আসলে সেই কথাগুলোর কোনো অর্থ হয় না। শুরুতে যে কথাটা দিয়ে শুরু করেছে হয়তো মাঝখানে গিয়ে আবার সেই কথাটা বলছে, আবার শেষে গিয়ে সেই কথাটাই বলছে, মানে ওই একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতি যখন আমরা পড়ি তখন হয়তো অতটা বোঝার অবস্থা ছিল না যে কেন এমন একটি নাটক লেখা হয়েছিল ওই সময়ে। মানে ওয়েটিং ফর গডও বলা হয় নাটকটির নাম, মানে কারোর জন্য অপেক্ষা করছে। যদি এটাকে বাংলা আমার মতো করে বলি তাহলে হচ্ছে সৃষ্টিকর্তার অপেক্ষায় আমরা আশা করি যে কেউ একজন এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। আমরা যখন কোনো বিপদে পড়ি, আমরা সবসময় বাস্তব জীবনে এটা আশা করি যে আমাদের কেউ একজন উদ্ধার করে নিয়ে যাবে। তো দুটো চরিত্র সেই অপেক্ষায় ছিল, কিন্তু আমরা দেখি শুরু থেকে তাদের সেই অপেক্ষা, নাটক যখন শেষ হয় তখন অপেক্ষাই আছে। তো সেইটা এসে যেন এই আমরা এই সময়ে এসে প্রায় 50 বছর 70 বছর পরে এসে মনে হচ্ছে সেরকম একটি সময় যে আমরা শুধু অপেক্ষায় আছি একটা সময়ের, একটা সুসময়ের। এখন যে সময়টা তার চাইতে ভালো একটি সময়ের, কিন্তু সেই ভালো সময়টি কেমন সময় আমরা জানি না, সেই ভালো সময়টি কেমন হতে পারে কিংবা আদৌ হবে কিনা কিছুই জানি না। যেন নিজের সঙ্গে নিজে, এই যুদ্ধটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা প্রেক্ষাপট ছিল রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, তারপরে সেটা হয়তো এসে রাষ্ট্রের মধ্যে হয়েছে নানাভাবে, কিন্তু এই যুদ্ধটা হচ্ছে একেবারেই নিজের সঙ্গে নিজের।
তো প্রতিদিন এই যুদ্ধে আমি আমাকে আমাকে শত্রু হিসেবে দেখি এবং আমাকে আমি মেরে আবার আমাকে আমি জীবিত করার চেষ্টা করি। কখনো জীবিত হতে পারি, কখনো হই না। একদিন হয়তো মৃত থাকি, পরের দিন আবার জীবিত হই, আবার মারা যাই, আবার জীবিত হই, এভাবেই চলছে এবং কতদিন চলবে আমি জানি না। যদি এর মাঝখানে আমরা হয়তো সবাই মিলে চেষ্টা করছি জীবিত আছি সেটি বোঝানোর জন্য, এটিও যদি ভেবে নেই, তার মানে কি আমাদের খুব প্রয়োজন পড়েছে আমরা জীবিত আছি এইটুকুন বোঝানোর জন্য। কিন্তু আমি আমার পরিবারে বা আপনি আপনার পরিবারে যে যেখানে আছেন না আছেন নিশ্চয়ই জীবিত আছি। আর এখন তো যোগাযোগ প্রযুক্তির কারণে একজনের সাথে একজনের যোগাযোগ হচ্ছে, কিন্তু সেটিও যে কতটা আমাদের তৃপ্তি মেটাতে পারছে না তা বুঝতে পারছি আমাদের হচ্ছে নিজের মধ্যে থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা আকুতিটার মধ্য দিয়ে। খুব কঠিন সময় যাচ্ছে এটা বলতে পারি মিথুন। হ্যাঁ, অবশ্যই। তো দাদা, আমাদের এই বর্তমান সময়ে যারা নবীন আবৃত্তি শিল্পী সংস্কৃতি কর্মী আছে, তারা এই সময়টাকে হয়তোবা একটা উপযুক্ত সময় হিসেবে ব্যবহার করতে পারে। তারা হয়তোবা আগের সময়টাতে ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজন চাহিদা সকল কিছুর পেছনে একটা দৌড় ছিল, তার থেকে এখন সম্পূর্ণ ছিটকে পড়েছে। তো এই সময়টাকে কিভাবে আরো বেশি নিজের জন্য আহ ব্যবহার করা যায়, কিংবা সংস্কৃতি চর্চার মাধ্যম হিসেবে নিজেকে আরো কিভাবে পরিচালিত করা যায়, তাদের জন্য যদি কোনো কিছু বলেন। আচ্ছা, জানি না এই কথাটি ভালো লাগবে কিনা আপনার কিংবা অন্য যারাই আছেন তাদের ভালো লাগবে কিনা আমি জানি না, কিন্তু আমার যেটা মনে হয়, প্রথমত আসলে আমরা এতদিন ধরে একটা জীবন যাপন অভ্যস্ত হয়েছি। আহ সেটা শুধুই ব্যক্তির সাথে ব্যক্তির দেখা সাক্ষাৎ হওয়ার জীবন যাপন নয়, তার সাথে প্রযুক্তিটা অনেক বেশি জড়িত ছিল। তো এখন ব্যক্তির সাথে ব্যক্তির দেখা সাক্ষাতের হয়তো সুযোগটা কমেছে, প্রযুক্তির সুযোগটা কমেনি, যার কারণে প্রযুক্তিগতভাবে আমরা হয়তো আগের মতোই আছি। তো আমি যেটা বলবো, প্রথমে মানুষ হিসাবে যে আমি যেমন খুব মানসিকভাবে খুব বেশি ভালো নেই, নানা কারণেই নেই, সেটার হাজারো রকম আমার মতো করে ভাবনা আছে কেন নেই, কেন থাকতে পারছি না। তো প্রথম চেষ্টা করা উচিত এই সময়টাতে নিজের ভালো থাকার, যেটা আমি চেষ্টা করেও পাচ্ছি না। আমি হয়তো পাচ্ছি না আমার কারণেই পাচ্ছি না, একই রকম ভাবে হয়তো অন্য অনেকেরই একই অবস্থা। তো আমি বলবো যে নিজের মতো করে ভালো থাকার, কারণ আমি নিজে চেষ্টা করে দেখেছি আমি দু একটা বই পড়ার, কিন্তু আমি কোনোভাবেই বই পড়তে পারছি না। কিছুক্ষণ পরেই আমার আর বইয়ে মন বসছে না। আমি হয়তো ফেসবুকে আসছি, সেখানেও কিছুক্ষণ পরে মন বসছে না, কিংবা অন্য কিছু করার চেষ্টা করছে, গান শোনার চেষ্টা করছে, হচ্ছে না। কারণ সময়টা আসলে আমাকে কোনো কিছুই শান্তি দিচ্ছে না। একটু পর পর আমার মনে হচ্ছে আমার যে ঘরের জানালাটা খোলা, সে জানালার বাতাস দিয়ে এই অতিমারির যে বলছি যে ছড়ানোর যে প্রক্রিয়া, সেটি হচ্ছে কিনা। আমি যে আমার ঘরের দরজাটা খুলে একটু বাইরে যাচ্ছি, সেখান দিয়ে হচ্ছে কিনা। এই আতঙ্কগ্রস্ততা থেকে মুক্ত থাকাটাই মনে হয় ভালো, যেটা আমি পাচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে মুক্ত থাকতে পারছি না। এই এই সময়ে এমন আহামরি কিছু হয়নি যে আমাকে এই সময়ে সবকিছু করে শেষ করে ফেলতে হবে। বরঞ্চ নিজের মধ্যে নিজেকে আমরা আসলে সময় দেইনি এতদিন। এটা একদম সত্যিকার অর্থে বলতে পারি। আগে নিজেকে একটু সময় দেই। নিজেকে সময় দিয়ে নিজে আগামী দিনের পরিকল্পনাগুলো করি। এমন নয় যে আজকেই আমাকে অনেক কিছু করতে হবে। আমি বিশ্বাস করি না। আমি নাটকের মানুষ, আমি নাটকের বই পড়তে পারছি না। আমি আ আমি নাটক সংক্রান্ত কোনো লেখা পড়তে পারছি না। আমি চেষ্টা করলাম গল্পের বই পড়ার, পাচ্ছি না, এবং অন্য কিছু পড়ার চেষ্টা করছি, পাচ্ছি না। তো আমার মনে হয় যে এই কিছু একটা করে নিজেকে আগে ভালো থাকার চেষ্টা করাটা এটা সময়, এবং নিজেকে বোঝার। আসলে আমরা এই অতিমারিটা যখন শুরু হয়, আমরা তখন মনে করেছিলাম আমাদের মধ্যে একটি আ আ দারুণ পরিবর্তন হবে সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। কিন্তু আমরা যখন অতিমারিটার সময় দীর্ঘ হচ্ছে, আমরা দেখছি না, আমরা আসলে কেউ পরিবর্তিত হইনি। বরঞ্চ আমরা আমাদের যে অতীত যে চরিত্র, নেতিবাচক চরিত্র, সেটিকে আরো বাড়িয়ে দিচ্ছি। তো এইটুকুন আমি মনে হয় যে আমাকে নিয়ে চেষ্টা করা উচিত। আমার পাশে এই সময়ে যে সবুজটুকুন দেখি, অন্য সময়ের চাইতে এই সবুজটা যখন গাঢ় দেখি আমার ভালো লাগে। আমার বোধহয় এইটুকুন চেষ্টা করা উচিত যে আগামী দিনে যে সবুজটা হবে সেটা যেন গাঢ় থাকে, সেরকম কিছু ভাবনা করা। আমি যদি সেই ভাবনাগুলোর মধ্য দিয়ে এগোতে পারি তাহলেই ভালো কিছু হবে। আমার মনে হয় এই সময়ে আমি অনেক আবৃত্তি করব, অনেক নাটক লিখবো, অনেক গান করব,
অনেক নাট্য বিষয়ক কর্মশালা করব কিংবা আবৃত্তি বিষয়ক কর্মশালা, এগুলো খুব প্রয়োজন নাই। আমি মনে করি এটা আমার নিজেকে, কারণ এতদিন আসলে আমি আমার যে বয়সটা পার হয়ে এসেছি, এখানে আমি আমাকে সময় দেইনি, পরিবারকে তো দেইনি। সেই আমার সময়টা আগে আমি বুঝে নেই যে আমি এই যে সময়টা দৌড়ালাম এত বছর ধরে, কেন দৌড়ালাম, কতটুকু আসতে পারলাম, আগামী দিনে আর দৌড় দিয়ে কতটুকু যেতে পারবো, এই ভাবনাগুলোতে আসা উচিত। তারপরে পরিবার, তারপরে পরিবারের বাইরের অংশ, তারপরে রাষ্ট্র, সমাজ, যাই বলি না কেন এগুলো। কারণ নিজেকে সময় দিয়ে আগে নিজের ভাবনাটা একটু ভেবে নিই। আমি দুটো কবিতা পড়তে পারি, আমি একটা ভালো গল্প করতে পারি যদি আমার ভালো লাগে, কিন্তু আমি যেমন পারছি না, এই জন্য আমি কাউকে বলতেও পারছি না যে আপনি দুটো কবিতা পড়ে ভালো সময় কাটান। আমি বলি যে নিজেকে আগে হচ্ছে এই এটা একটা যুদ্ধ, কিন্তু এটি হয়তো আমরা অদৃশ্য, এই শক্তিটা অদৃশ্য শক্তি, এবং সারা পৃথিবীতে বলছে মাত্র কয়েক গ্রাম এই অদৃশ্য শত্রুর ওজনের দিক থেকে, যেটি হচ্ছে একটি সদ্যজাত শিশুর চাইতেও কম, কিন্তু সারা পৃথিবীর পারমাণবিক অস্ত্রকে যে চ্যালেঞ্জ করছে, সারা পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদেরকে যে চ্যালেঞ্জ করেছে, প্রত্যেকে যার কাছে অসহায়। তো সেইখানে নিজেকে আগে টিকিয়ে রাখাটাই বড়। কারণ আমি 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 ব্যক্তিগতভাবে আমি বেঁচে আছি বলতে পারি, আমি সুস্থ আছি সেটা আমি বলতে পারি না। হ্যাঁ, সেটাই। তো এক্ষেত্রে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা আহ যদি আজকে থেকে 3-4 মাস আগে যদি ফিরে যাই, আমরা কিসের পেছনে দৌড়াচ্ছি সেই বিষয়টি হয়তোবা আমরা নিজে অবগত ছিলাম কিনা, আমি হয়তোবা অবগত ছিলাম না। আমরা নিয়মিত দৌড়চ্ছি একটা তাগাদা, একটা টান, সেটা কিসের মোহ, কিসের টান, সেটা হয়তো আমরা ওভাবে অনুভব করতে পারিনি। এখন হঠাৎ একটা ধাক্কা লাগলো, এই ধাক্কা আমাকে ভাবতে শেখাচ্ছে যে এককভাবে বা কোন একটা নির্দিষ্ট কোনো লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্র করে জীবনটা না, এই জীবনটা আসলে এত ক্ষুদ্র না। আমরা যে আমাদের এত আয়োজন, এত প্রভাব প্রতিপত্তি সবকিছু যে দিয়ে আমি নিজেকে নিয়েই থাকতে পারি, বিষয়টা আসলে এমন না। নিজের জন্যই সকল কিছু না, তার বাহিরেও অনেক কিছুই আছে। আমাদেরকে হয়তো একটু নতুন ভাবে অনুধাবন করে একটা ধাক্কা দিয়েছে যে আমরা একটু চিন্তা করি যে চিন্তা চেতনার জায়গা থেকে আরেকটু পরিবর্তন করা যায় কিনা। হ্যাঁ, তো সেই হ্যাঁ, হিসেবে ভাবছি। সেটাই মনে হয়। মানে আমার মনে হয় যে আমি যদি বলি ফেব্রুয়ারি মাসের কথা সর্বশেষ, ফেব্রুয়ারি মাসও আমি হচ্ছে শেষ 2 সপ্তাহ আমি ফেব্রুয়ারি মাসের একদম বলতে পারি যে আমি 17 তারিখে নাটকের জন্য ছিলাম রাঙামাটিতে। এমন অবস্থা, আমার নাটকের শো শেষ, আমি গাড়ি ধরে দৌড়ে গেছি হলো ঢাকা। 18 তারিখ সকালে ঢাকা, 18 তারিখ সকালে ঢাকা পৌঁছে একটু বিশ্রাম নিয়েছি, বিকেলে বইমেলা, দুপুর থেকে বেরিয়েছি, বইমেলায় গেছি, আবার রাতে ট্রেন ধরে 19 তারিখ সকালে আমি চট্টগ্রামে এসে বাসায় ঢুকে ব্যাগটা রেখে আবার বেরিয়ে গেছি হলো ইউনিভার্সিটি থেকে গেছি খাগড়াছড়িতে, ওইখানে আমার নাটকের শো ছিল 20 তারিখে, শো করেছি। 20 তারিখ শো শেষ করে আবার একটা দৌড়াতে গাড়ি নিয়ে আমি গেছি ঢাকা, গাড়ি ধরেছি দৌড়ে, ঢাকার গাড়ি ধরে দৌড়ে ঢাকা গেছি, ঢাকা থেকে মেহেরপুর গেছি, মেহেরপুর থেকে আবার 22 তারিখে দৌড়ে আরেক গাড়িতে চট্টগ্রাম এসেছি, বিশ্ববিদ্যালয়ে গেছি। এইভাবে ওই সপ্তাহে নাটকের রিহার্সাল করেছি, নাটকটা করেছি, কিন্তু আমি 17 তারিখ আমার নাটকের শোটা কেমন হয়েছে সেটি ভাবার মতো সময় আমার ছিল না। আমি 17 তারিখের এবং আমার শো শেষে আমি আমার অভিনেতাদেরকে বলতে পারিনি যে আমি যাচ্ছি, কারণ ওইটুকুন সময় আমার হাতে ছিল না। আমার মনে হয় যে আমরা এইভাবে দৌড়েছি, যেটা আসলে এই যে আমি পরপর একই নাটকের 3টা শো করলাম, একটা খাগড়াছড়িতে, একটা রাঙামাটিতে, পরে চট্টগ্রাম শিল্পকলায়। তো আমার শোটা কেমন হয়েছে, আমার নাটকটা কেমন হয়েছে, আমি আমার অভিনেতাদের সাথে শো পরবর্তী বুঝতে পারিনি। এভাবে দৌড়েছি আমি। হয়তো প্রত্যেকেরই এখন, যেমন আমি অনেক আবৃত্তি শিল্পীকে সঙ্গে তখন যখন কথা বলতাম, চেরাগের মোড়ে কথা বলছে 5টার সময়, বলছে 7টার সময় শিল্পকলায় অনুষ্ঠান আছে। আচ্ছা, 7টার সময় হয়তো আমি দর্শক হিসেবে গেছি, সেও কিন্তু চেরাগের মোড়ে আমার সঙ্গে আড্ডা দিয়ে হচ্ছে যে হয়তো অন্যভাবে গেছে শিল্পকলা আবার দেখি যে আবৃত্তি শেষ বেরিয়ে এসে আরেকটা অনুষ্ঠানে দৌড়াচ্ছে, তারপর আরেকটা পারিবারিক অনুষ্ঠানে। কিন্তু কোথাও একটু নিজের জন্য সময় দেওয়া হয়নি, যেন শুধু আনুষ্ঠানিকতার মোড়কে আমরা বন্দী ছিলাম। যে আনুষ্ঠানিক, মানে আমাদের জীবনটা যেন একটা আনুষ্ঠানিকতা, শুধু আনুষ্ঠানিক মোড়কে অভিনয় করে যাচ্ছি। শেক্সপিয়ার বলেছেন যে প্রত্যেকটা মানুষ হচ্ছে জীবন নাট্যের বড় অভিনেতা। আমরা যেন সেই বাণীটি মেনে যাচ্ছিলাম আমাদের জীবন যাপনে। কিন্তু এখন এসেছে ঠিক তার পরের মাসে, যখন আমাদেরকে সময় দিল এরকম একটি তিমারির সময়, একটি অদৃশ্য জীবাণু আমাদেরকে সময় দিল, তখন আমরা ভাবছি যে আমরা দৌড়াচ্ছি। এবং আমার মনে হয়
এটি যে সত্য, এবং আমরা আবার এখন যা করছি, আমরা আসলে আবার ওই সেই আগের মতো দৌড়ানোর প্রস্তুতি নিচ্ছি। কোনো কিছুই এই ৪টা মাস আমাদেরকে কোনো কিছুই ওভাবে ভাবনার মধ্যে আমাদের পরিবর্তনটা ঘটাতে পারেননি বোধহয়। হ্যাঁ, সেটাই। তো দাদা, আমরা অনেক কথা শুনলাম। আরো কথা শুনতে চাই, আপনার সাথে যুক্ত হতে চাই। আমরা এখন পুনরায় আমাদের আবৃত্তি ফিরে যাচ্ছি। যদি সময় সুযোগ হয় আপনার সাথে আবার পুনরায় আমরা যোগাযোগ করব, কথা শুনবো। তো সেই পর্যন্ত সবাইকে থাকবেন। ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, যুক্ত আছেন আমাদের সাথে আমাদের বন্ধুবর, আমাদের অভিভাবক সুবীর মহাজন। আমরা পুনরায় আবৃত্তি ফিরে আছি। এই পর্যায়ে আবৃত্তিতে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের বন্ধু সংগঠন দৃষ্টি চট্টগ্রামের আবৃত্তি শিল্পী সাদিয়া আফরিন। সাদিয়া আফরিন, কেমন আছেন? এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি, বেশ ভালোই আছি। আপনার মাইক্রোফোনের সাউন্ডটা কি একটু বাড়ানো যায় কিনা? জি, এখন ঠিক আছে? সাউন্ডটা একটু কম, যদি সাউন্ডটার ভলিউমটা একটু চেক করে দিতে পারে তাহলে হয়তো বা শব্দটা একটু ভালো শোনা যেতে পারে। জি, এবার? হ্যাঁ, আগে থেকে মনে হয় একটু ভালো। তো দীর্ঘ সময় আমরা পার করছি, আমরা আপনি সেই শুরু থেকে আমাদের সাথে আছেন। তো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য উচ্চারক আবৃত্তি কুঞ্জের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে আপনার মূল্যবান সময়টা ব্যয় করার জন্য। তো বরাবরের মতোই আমাদের সেই অনেক ধন্যবাদ। বরাবরের মতোই আমরা সেই একই প্রশ্ন বলা যায় যে বদ্ধ সময় কেমন কাটছে, কিভাবে কাটছে এই বদ্ধ সময়টি? আসলে এই সময়টা বলতে গেলে পুরোটাই নিজের। নিজেকে সময় দেওয়া, নিজের পরিবারকে সময় দেওয়া, নিজের শখগুলোকে সময় দেওয়া, যেমন আবৃত্তি করা বা বই পড়া, নিজস্ব যে শখগুলো সেগুলোকে অনেক বেশি সময় দেয়া হচ্ছে। আর অনলাইনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে, উচ্চারক, দৃষ্টি চট্টগ্রাম বা সম্মিলিত আবৃত্তি জোটের বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে, সেগুলোতে অ্যাটেন্ড করা। মোটামুটি এভাবেই সময়টা কেটে যাচ্ছে। আর একটা শঙ্কা, একটা আতঙ্ক, এটা সবসময় ঘিরে আছে। কখন কি হতে চলেছে, দেশটার কি হচ্ছে, এমন একটা আতঙ্ক সবসময়ই চলেছে নিজের ভেতরে। আর স্যার যেটা বললেন, সুবীর স্যার, ঠিক তেমন ভাবেই একটা দৌড়ের উপর বা একটা ব্যস্ততার একটা আকাঙ্ক্ষা সবসময় করে করে খাচ্ছে। এই তো চলে যাচ্ছে। আচ্ছা, তো আমাদের সময়টা যত কঠিন সময় আসুক, আমাদের বন্ধুবর, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সকলকে নিয়ে আমরা সুস্থ থাকি, সুন্দর থাকি, এটাই প্রত্যাশা রইল সকল সময়ের জন্য। তো কবিতায় ফিরে আসি, আমরা কি শুনছি আপনার থেকে আজকে? আজ আমি কয়েকটি আবৃত্তি করছি, তার মধ্যে প্রথমেই যে আবৃত্তিটি করছি আমার খুব পছন্দের, সুবোধ সরকারের লেখা শাড়ি কবিতাটি। আমি এটা দিয়েই আবৃত্তি শুনি তাহলে আপনার পরিবেশ। নিবেদন করছি সুবোধ সরকারের কবিতা শাড়ি। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে ৩টি ময়ূর, যেন ৩ দিক থেকে ছুটে আসে সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে।
কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা, কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও! পেছনে 3জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। ধন্যবাদ। এর পরপরই আমার নিবেদন থাকবে কবি দর্পণ কবিরের বসন্ত নয় অবহেলা। বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরে তির্যক রোদের মতো, অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল অনাকাঙ্ক্ষিত অবহেলা। আমি চারপাশে তাকিয়ে দেখছিলাম আমার দীনদশায় কারো করুণা বা আর্তিব পেখম ছড়িয়ে আছে কিনা। ছিল না। দৃষ্টিহীন জনপদে খড়খড়ে রোদ যেমন দস্যুর মতো অদমনীয়, তেমনি অবহেলাও আমাকে আগলে রেখেছিল নির্মোহ, নিঃসংকোচিত। আমি অবহেলাকে পেছনে ফেলে একবার ভো দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্যে দাঁড়িয়েছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি মিলেছিল? ঠোঁট উল্টানো ভর্ৎসনা আর অভিশপ্ত অনুরার মতো একতাল অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিলাম একটা সময়। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে। তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিল। হতে পারে কাপা আবেগও মিশ্রিত ছিল তোমার দৃষ্টিতে। ওইটুকুই আমার যা পাওয়া। আমি ঝরে যাওয়া পাতা, তুমি ছিলে আকস্মিক দমকা হাওয়া। তারপরও অবহেলার চাদর ছাড়িয়ে, উপেক্ষার দেয়াল ডিঙিয়ে, অবহেলার লাল দাগ মুছে জীবনের কোনো সীমারেখা ভাঙতে পারিনি আমি। এ কথা জানে শুধু অন্তর জানে। ধন্যবাদ। ধন্যবাদ সাদিয়া আফরিন। আহ এরপর কি কোনো কবিতা না, আছে? এই পর্যন্ত, এই পর্যায়ে আমার কবিতা এখানেই থাকছি। এরপর আমি আবার আবৃত্তি করব। আচ্ছা, ধন্যবাদ সাদিয়া আফরিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা পুনরায় কবিতার শোনার জন্য ফিরে যাচ্ছি উচ্চারক আবৃত্তি কুঞ্জের আবৃত্তি শিল্পী সাদিয়া আফরিন সাইদ ফারহানা রুম্পার কাছে। হ্যাঁ রুম্পা, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন কি আপনার, হ্যাঁ কি শুনছি এখন আপনার কাছ থেকে? এখন আমি আমার খুব কাছের একটা ছোট বোনের লেখা অনুশোচনা লিখেছিল ফাল্গুনী বড়ুয়া। এটা ট্রাই চেষ্টা করছি। আচ্ছা। আমি তোকে হারাতে চাই না, ফিরে পেতে চাই বারবার। জানি আমি ক্ষমারও অযোগ্য, তবুও ক্ষমা করে দিস আমায়। পারিনি ধরে রাখতে তোকে, ছুঁড়ে ফেলেছি অতল জলে।
হতভাগ্য আমি, পারিনি আঁকড়ে রাখতে। ভুলটা আমারই ছিল, তোর তো কিছুই ছিল না। তবে কেন তোকেই পেতে হলো সাজা, যেতে হলো অন্ধকারে? আমি তো আছি, আলোতেই আছি, তুই কেন গেলি সেই অন্ধকারে? চাইলেই হয়তো পারতাম তোকে বুকে আঁকড়ে বাঁচতে। কষ্ট একটু হতো, মানিয়ে নিতাম, তবে পারিনি, সাহস ছিল না। ক্ষমা করে দিস আমায়, ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস আমায়, ক্ষমা করে দিস। ধন্যবাদ। ধন্যবাদ রুম্পা। আহ, আমাদের এই আয়োজনে দীর্ঘ সময় যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন, তাদের বিভিন্ন বক্তব্য আমাদের সাথে শেয়ার করেছেন, তাদের আমরা কিছু মন্তব্য করে নিই। প্রথমে মোশাররফ মামুন, আমার কর্মজীবনের চলার সাথী মোশাররফ মামুন, সঞ্চালকের মুখে কবিতা শুনতে চাই। অনেক ধন্যবাদ মামুন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। এরপরে দেখছি আমাদের একজন অভিভাবক, উচ্চারক আবৃত্তি কুদের সুবর্ণদীপ পরিষদ সদস্য MAA ওমর ফারুক শিকদার, অন্তঃপুর নিকট দূর এমন অনিন্দ আনন্দময় একটি মুহূর্ত আমাদের দেওয়ার জন্য উচ্চারক পরিবারের জন্য শুভকামনা, শুভনীত ধন্যবাদ এবং বিনম্র কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। ফারুক ভাই আমার সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ। এরপর ফারহিনের কবিতা অসাধারণ হচ্ছে, অনেক ধন্যবাদ। দেবপ্রিয় ভট্টাচার্য, আজকে কবিতা নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু ওনার যান্ত্রিক জটিলতার কারণে যুক্ত হতে পারেনি আমাদের সাথে। খুব ভালো হচ্ছে, সবার কথা বলেছেন। রোকসানা প্রিন্স সিলভিয়া লিখছেন, খুব ভালো হচ্ছে রূপা আপু। ফারহিনের কবিতা খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। শামসুল আরফিন লিখেছেন, ভালো লাগছে সবাইকে দেখে, অনেক ধন্যবাদ। আমাদের প্রতিবারের আয়োজনে সকল সময় আমাদের সাথে যুক্ত থাকেন আমাদের একজন বন্ধু পলি পারভিন, শুভকামনা উচ্চারকের সকল শিল্পী, অনেক ধন্যবাদ পলি পারভিন, আমাদের সাথে প্রতিবারের মতো যুক্ত হয়েছেন, এবারে যুক্ত আছেন। শুভকামনা জানাই উচ্চারক এবং সকল শিল্পী এবং আজকের অতিথি শিল্পীকে, অনেক ধন্যবাদ পলি পারভিন। আমাদের সাথে আরো যুক্ত আছেন সংসপ্তক শাহিন, অনেক শুভেচ্ছা শুভকামনা, বাড়ি থেকে দেখছেন, অনেক ধন্যবাদ শাহিন। বর্তমানে এই সময়ে তিনি বাড়িতে অবস্থান করছেন, তা সত্ত্বেও আমাদের সাথে প্রতি পর্বের মধ্যে এই পর্বে যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। লাকি লাবিব লিখেছেন, হ্যালো ভাইয়া, আমার আত্মীয়, আমার বোন লাকি ঢাকা থেকে দেখছেন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লাকি, আমাদের সাথেই থাকুন। আরেকজন আবৃত্তি শিল্পী উচ্চারক আবৃত্তি কুঞ্জের লিখেছেন, শুভকামনা, আয়োজন অব্যাহত থাকুক, সেই সাথে সকলের সুস্থতা কামনা করি, অনেক ধন্যবাদ এনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মুমতাসির আলম লিখেছেন, সাউন্ড নাই। আচ্ছা, এর আগের জন যখন করেছেন ওনার সাউন্ডে একটু শব্দ একটু সমস্যা হয়েছিল, অনেক ধন্যবাদ আমাদের সাথে মন্তব্য দিয়ে আমাদের আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য মুমতাসির মামুন। ফাহমিদা নাজনীন বা সাদিয়া আরফান, খুব প্রিয় মুক্তি দেখলাম, অনেক ধন্যবাদ ফাহমিদা নাজনীন, আমাদের বন্ধুবর্গ, প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন ভাবে উৎসাহ জুগিয়ে থাকেন, আমাদের বিভিন্ন আয়োজনে সম্পৃক্ত থাকেন, ধন্যবাদ ফাহমিদা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন, মন্তব্য দিয়ে বক্তব্যের মাধ্যমে আমাদেরকে শুভাশীষ জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। আমরা পুনরায় কবিতায় ফিরে যাচ্ছি। এই পর্যায়ে আবার যুক্ত হচ্ছি উচ্চারক আবৃত্তি কুঞ্জের আবৃত্তি শিল্পী ফারহিন মাহমুদ খান। ফারহিন, জি ভাই। হ্যাঁ, তাহলে আপনার কাছে আবার ফিরে আসলাম। আমরা কবিতা দিয়ে শুরু করেছি, কবিতার মাধ্যমে শেষ করতে চাই, আপনার মাধ্যমে আমরা এখন কি শুনছি? আসলে আমি শুনছিলাম এতক্ষণ আমার সাথীকার আজকের যে কজন সহশিল্পী রয়েছেন, চমৎকার লাগছিল কিন্তু শুনতে তাদের আবৃত্তি। আমার এই পর্যায়ে যে কবিতাটি পড়তে ইচ্ছে করছে, আসলে বর্তমান সময়টায় প্রতিনিয়তই
নারী শিশু, নারী বাচ্চা, ছোট থেকে বড় প্রতিনিয়তই ধর্ষণের শিকার, নির্যাতনের শিকার, এবং এভাবে প্রতিনিয়তই একের পর এক ঘটে যাওয়া ঘটনাগুলো কিন্তু আমাদের ভীষণভাবে স্তম্ভিত করে দেয়, বিস্মিত করে দেয়। তখন আরো নতুন করে ভাবতে ইচ্ছে হয়, আমি কি আসলেই নারী হয়ে জন্মাতে চেয়েছিলাম? ঠিক তেমনই একটি ভাবনা থেকে আসলে কবি আবুল হাসানের লেখা একটি ছোট্ট একটি কবিতা পড়ছি, বয়ঃসন্ধি, কবি আবুল হাসান। চিকন কঞ্চির মতো ছিপছিপে রোদের ভিতরে আসি, কে আমাকে নুইয়ে দেয় মা? আমার ভীষণ ভয় লাগে। পানা পুকুরের পাড়ে জলের আয়না আছে, মুখ ধুই। আমি কাকে নুইয়ে দিই মা? আমার আমার ভীষণ ভয় লাগে। নাসারন্ধ্রে নিমের ফুলের ঘ্রাণ, খয়েরি দুপুরে আমি আলো আঁধারে কেন ভেসে যাই মা? আমার আমার ভীষণ ভয় লাগে। আমার সুন্দর হতে ভালোই লাগে না, আমি ভয় পাই। আমার শরীরে এই অসহ বিসহ আলো, বিচ্ছুরণ, তেলেশ মাটির খেল, আমার শরীরে এই সোনালি ত্বকের ছটা, বুক জোড়া উঁচু শিহরণ, কোথায় লুকাবো মা? ভয় লাগে। আমার আমার ভীষণ ভয় লাগে, ভীষণ ভীষণ ভয় লাগে। ধন্যবাদ। আমি শেষ করব আমার আজকের আয়োজনের সর্বশেষ নিবেদন, কবি হুমায়ুনের বেশ পরিচিত একটি কবিতা, আমাকে ভালোবাসার পর। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার, যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই। উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে কলিং বেল বাজেনি, তাকেই মুহুর্মুহু শুনবে বজ্রের মতো বেজে উঠতে, এবং থরথর করে উঠবে দরজা জানালা আর আর তোমার হৃৎপিণ্ড। পর মুহূর্তেই তোমার ঝনঝন করে ওঠে এলোমেলো রক্ত ঠান্ডা হয়ে যাবে, যেমন যেমন ৭১ দরজায় বুটের অদ্ভুত শব্দে নিথর স্তব্ধ হয়ে যেত ঢাকা শহরের জনগণ। আমাকে ভালোবাসার পর আর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায় ছুটে আসছি আমি, আর তোমাকে পেরিয়ে চলে যাচ্ছি এদিকে সেদিকে। তখন তোমার রক্তে আর কালো চশমায় এত অন্ধকার, যেন তুমি ওই চোখে কোনো দিন কিছুই দেখোনি। আমাকে ভালোবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব, বস্তু আর স্বপ্নের পার্থক্য। সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চুরোতে, ঘাস ভেবে দুপা ছড়িয়ে বসবে অবাস্তবে। লাল টকটকে ফুল ভেবে খোঁপায় গুজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন। না, খোলা শাওয়ারের নিচে 12ই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে থাকবে এই ভেবে যে তোমার চুলে, ত্বকে, ওষ্ঠে, গ্রীবায় অজস্র ধারায় ঝরছে বোদলেয়ারের আশ্চর্য মেঘদল। তোমার যে ঠোঁটে চুমু খেয়েছিল উদ্যম পরায়ণ এক প্রাক্তন প্রেমিক, আমাকে ভালোবাসার পর সেই নষ্ট ঠোঁট খসে পড়ে
সেখানে ফুটবে এক অনন্ত গোলাপ। আমাকে ভালোবাসার পর আর কিছুই আগের মতো থাকবে না তোমার। নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে, যেন যেন তুমি শতাব্দীর পর শতাব্দী শুয়ে আছো হাসপাতালে। পর মুহূর্তেই মনে হবে মানুষের ইতিহাসে একমাত্র তুমিই সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ। শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে ধরবে আমার হাত, তখন তোমার মনে হবে এ শহর আর বিংশ শতাব্দীর জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা ছোঁয়া মৃণালের শীর্ষে তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম, এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম, পবিত্র অজর। ধন্যবাদ। ধন্যবাদ ফারহিন। বেশ সুন্দর একটি কবিতা দিয়ে আপনার আবৃত্তি পরিবেশনটা শেষ করলেন, অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আসলে এতক্ষণ সময় ধরে যারাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা, এবং নিশ্চয়ই আমরা সকলেই এই সংকটকালীন সময়টাকে কাটিয়ে আবারও মিলব প্রাণের জোয়ারে, একসাথে দাঁড়িয়ে মঞ্চে কবিতা পড়ব, গাইব, সেই প্রত্যাশায় ভালো থাকবেন সকলে। ধন্যবাদ। ধন্যবাদ ফারহিন। আমরা এই পর্যায়ে আমাদের আজকের আয়োজনে যিনি অতিথি আবৃত্তি শিল্পী হিসেবে যুক্ত হয়েছিলেন শুরু থেকে, সাদিয়া কাছে ফিরে যাচ্ছি। সাদিয়া, আপনি শুনতে পাচ্ছেন? আজকের আয়োজনে যিনি অতিথি আবৃত্তি শিল্পী হিসেবে যুক্ত হয়েছিলেন, সাদিয়া শুনতে পাচ্ছেন? শুরু থেকে সাদিয়া ফিরে যাচ্ছি। সাদিয়া, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, হয়তো যান্ত্রিক গোলযোগের কারণে ওনাকে আমরা সম্পৃক্ত করতে পারছি না। জানি শুনতে পাচ্ছেন? হলো যাবার আয়োজন, তবু পথিক থামো কিছুক্ষণ। শ্রাবণ গগন বাড়ি ছড়া, কানন বিধি ছায়ায় ভরা। শুনি জলের ঝড় ঝরে, যথি বনের ফুল ছড়া গ্রন্থ। যখন বাদল শেষের পাখি পথে পথে উঠে ডাকে, শিউলি বনের মধুর স্তরে যাত্রী শরৎ লক্ষ্যে যাবে। সুপ্ত আলোর শঙ্খ রবে, চলবে ভালে মন্দন চন্দ্র। সুপ্রিয় সুধী, আমাদের আজকের আয়োজনের শেষ করার সময় চলে এসছে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে দীর্ঘ সময় পাড়ি দেওয়ার জন্য সাথী হিসেবে। যারা আজকের এই আয়োজনে আমার সাথে যুক্ত হয়েছিলেন: উচ্চারক আবৃত্তি কুঞ্জের আবৃত্তি শিল্পী ফারহিন মাহমুদ খান, সাইদ ফারহানা রূপা, সেই সাথে অতিথি আবৃত্তি হিসেবে যুক্ত হয়েছিলেন অতিথি আবৃত্তি শিল্পী হিসেবে সাদিয়া আফরিন। সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হয়ে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করার জন্য। সেই সাথে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি উচ্চারক আবৃত্তি কুঞ্জের আবৃত্তি শিল্পী দেবপ্রিয়। অনেক চেষ্টা করেছেন কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। তিনি দুঃখ প্রকাশ করেছেন, তার কাছে আমরাও ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের সাথে যুক্ত ছিলেন, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সাথে যুক্ত হতে পারেন। সেই সাথে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি উচ্চারক আবৃত্তি কুঞ্জের বন্ধুবর, আমাদের অভিভাবক, উচ্চারক আবৃত্তি কুঞ্জের সুবর্ণোদয় পরিষদ সদস্য সুবীর মহাজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক,
আমাদের সাথে সম্পূর্ণ সময় যুক্ত ছিলেন। আমাদেরকে প্রতিবারের মতো এবারও আমাদের সাথে থেকে ছায়া হয়ে থেকে আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছেন। আমাদের এই আয়োজনকে সুন্দরভাবে সফল করার জন্য যারা প্রতিনিয়ত মন্তব্যের মাধ্যমে যুক্ত ছিলেন, আমাদেরকে দেখে অনুষ্ঠান উপভোগ করে উৎসাহ জানিয়েছেন, তাদের সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী শুক্রবার একই সময়ে আবার আরো নতুন কিছু আবৃত্তি শিল্পীদের নিয়ে, বন্ধু সংগঠনদের আবৃত্তি শিল্পীদের নিয়ে আমরা পুনরায় ফিরে আসবো অন্তঃপুর নিকটতর আমাদের ষষ্ঠ পর্বে। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, শান্তিতে থাকুন। সকলকে শুভকামনা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।